এই আওয়ামী লীগ ক্ষমতা আসলে বলে জিয়া রাজাকার, আর বিএনপি ক্ষমতা আসলে বলে শেখ মুজিব রাজাকার। এখন কেউ পাকিস্তানি ভারতীয় রাজাকার না, এখন আমরা 20 কোটি মানুষ বাংলাদেশি রাজাকার না। শেখ মুজিব তো কিছুই করে নাই, সে হলো নিজেই ধরা দিয়ে পাকিস্তান চলে গেছিল, আর তার নেতাকর্মীরা সব পালা ইন্ডিয়া চলে গেছিল, তারা কিছুই করে নাই। একজন মানুষ যদি বিএনপি করে, আওয়ামী লীগের লোক বলে ও বিএনপির লোক, ওর সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। আপনারা আর কিছু করেন না, এতে দেশের ক্ষতি হবে, এদেশের 20 কোটি মানুষ কষ্ট পাবে। আমাদের দীর্ঘদিনের এই বাংলাদেশে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি আজ 55 বছর হলো, কিন্তু 55 বছরেও আমরা একটা জায়গায় এখন এক হইতে পারি নাই, সেটা হলো স্বাধীনতার ঘোষক আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে তখন বলে যে আর কোনো অবদান নেই, সে ছিল পাকিস্তানের দোসর, পাকিস্তানের চর রাজাকার, এসব বলে তার বীর উত্তম খেতাবও কেড়ে নেওয়া হয়েছিল তার আমলে, তাদের শেখ হাসিনার আমলে। এই অবস্থায় আর বিএনপি যখন ক্ষমতা আসে সে বলে যে না না, শেখ মুজিব তো কিছুই করে নাই, সে হলো নিজেই ধরা দিয়ে পাকিস্তান চলে গেছিল, আর তার নেতাকর্মীরা সব পালা ইন্ডিয়া চলে গেছিল, তারা কিছুই করে নাই। এই যে স্বাধীনতার ঘোষণা সে কিভাবে দিল, দেশে জিয়া। এইভাবে দুইটা দল যে যখন ক্ষমতা আসার পরে এইভাবে একজনের অবদান আর একজন স্বীকার করে না। আর এই করে আজ 55 বছরে রাস্তাঘাটে এরা দুই দল মারামারি খুনোখুনি করে আজ তারা এই দেশটাকে একটা মানে সেই বিভাজনের দিকে নিয়ে গেছে। এই বিভাজনের কারণে এ দেশ আমরা অনেক পিছনে পড়ে আছি। আসলে এই দেশ ভাগের একটা ইতিহাস আছে। 47-এ আমি যাই, 47 সালে যখন দেশ ভাগ হবে তার আগে ভারতবর্ষে হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হয়, যেটা বলতো রায়ট, 47-এর রায়ট বা দাঙ্গা। তো 47-এর রায়টে যেটা হয়েছে, যে এলাকায় হিন্দু প্রভাব বেশি, হিন্দু সংখ্যাগরিষ্ঠ, মুসলমান সংখ্যালঘু, সেখানে দেখা গেছে হিন্দুরা ব্যাপকভাবে মুসলমানদের উপর নির্যাতন চালাইছে। আবার তার বিপরীতটাও হয়েছে। যেমন একটা উদাহরণ দিই, এই যে আমাদের ঢাকাতে বা বাংলাদেশে এখনো আছে না মিরপুর, মোহাম্মদপুর, তারপরে আপনার এই ধানমন্ডি, তারপরে ঠাকুরগাঁও, সাতক্ষীরা, যশোরে প্রচুর বিহারি আছে, আমরা বলি বিহারি। এই বিহারিদেরকে বলি আমরা আটকে পড়া পাকিস্তানি। আসলে তারা আটকে পড়া পাকিস্তানি না, এরা হলো ভারতের বিহার রাজ্যের মানুষ। তা যখন 47-এ দাঙ্গা শুরু হয় তখন দেখা গেছে একটা মুসলিম পরিবারে 10 জন সদস্য আছে, দাঙ্গাতে 10 জন সদস্যের 8 জনকে হত্যা করা হয়েছে, তারা মারা পড়ে গেছে। 2 জন কোনো মতো তার জীবন নিয়ে পালিয়ে চলে আসছে এই তৎকালীন পূর্ব পাকিস্তানে বা ওই বাংলাদেশে। এখন ওই পার্টটা ছিল, পশ্চিম পার্টটা ছিল অনেক দূরে, আর বিহার থেকে এই পার্টটা হলো অনেক কাছে। এইভাবে তারা জীবন বাঁচানোর জন্য এখানে এসে আশ্রয় নিয়ে তারা এই যে এখনো আছে, তাদেরকে আমরা বিহারি বলি। ওরা ঢাকা মোহাম্মদপুর এবং ঢাকার মিরপুরে কয়েক হাজার বিহারি এখনো আছে। এরা আসলে আটকে পড়া পাকিস্তানি না, এই ভুল তথ্য দেওয়া হয় বিভিন্ন মাধ্যম থেকে, এরা হলো আটকে পড়া ভারতীয়, ওরা বিহার রাজ্যের মানুষ। এখন আর এই 85 বছর, 47 আর এই আপনার 53, 73 আর হলো 6, এই 79 বছরে এরা এখন আর ওই আটকে পড়া ভারতীয় পাকিস্তানি নাই, এরা আসলে বাংলাদেশের মূল স্রোতে মিশে গেছে, এরা এখন বাংলাদেশি। তা এই অবস্থায় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই দেশ ভাগ হয়েছিল। একটা যেখানে যে অঞ্চলে ভাগ করার সময় ওই কংগ্রেসের এবং মুসলিম লীগের নেতারা, এই আমাদের শেরে বাংলায় ফজলুল হক সোহরাওয়ার্দী সাহেব, কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, মহাত্মা গান্ধী, মোরারজি দেশাই, এরা সিদ্ধান্ত নিল যে যেহেতু দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছে, জাতিগত দাঙ্গা, হিন্দু মুসলমান দাঙ্গা, সেহেতু আমরা যে অঞ্চলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, যে অঞ্চলে মুসলমান বেশি বসবাস করে সেইটা হবে পাকিস্তান, আর যে অঞ্চলে হিন্দু বেশি সেইটা হবে হিন্দুস্তান। এইভাবেই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান ভাগ হয়। তখন পাকিস্তানে 6টা প্রদেশ হয়। 6টা প্রদেশের মধ্যে গিলগিট বালুচিস্তান, পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া, এই আজাদ কাশ্মীর, আর পূর্ব পাকিস্তান বা ইস্ট পাকিস্তান বা বাংলাদেশ, এই পূর্ব পাকিস্তান। তো এইভাবে 6টা প্রদেশ নিয়ে একটা পাকিস্তান হয়। তো 6টা প্রদেশের মধ্যে 7 ভাগের, পুরো পাকিস্তানের 7 ভাগের 1 ভাগ অংশ হলো আমাদের এই পূর্ব পাকিস্তান। তো এই পূর্ব পাকিস্তানে তারপরে যে কোনোভাবেই আসলে এমন একটা ভাগ ছিল, এটা আসলে এই ভাগটা আবার ভাগ হওয়া অনিবার্য ছিল। সেটা হলো মাঝখানে 1800 কিলোমিটারের একটা শত্রু দেশ, তার পাশে দুই পাশে 2 টুকরা পাকিস্তান। আসলে এটা এক থাকার কথাও না, থাকবেও না, এরকম ইতিহাস পৃথিবীতে আর এখন নাই। অটোমেটিক একদিন হয়তো এটা আলাদা হয়ে যেত। তারপরে যেটা হলো সেটা হলো আপনার ওই ভাগ হওয়ার পরে বিভিন্ন বৈষম্য, বিভিন্ন কারণে, এটা তো ইতিহাসেই আমরা পাই, যেটা ওই সময়ের মানুষরা এখন যারা বেঁচে আছেন ওনারা তো সচক্ষে দেখছেন বিভিন্ন বৈষম্য, বিভিন্ন কারণে 71-এর স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এদের ভাগ হয়ে যায়। তখন আমরা বলি একটা পক্ষকে রাজাকার বলি। আসলে রাজাকারটা হলো উর্দু শব্দ। উর্দু শব্দের এই রাজাকারের বাংলা শব্দ হলো স্বেচ্ছাসেবক।
আমরা আসলে খুব গালির সুরে, শত্রুতার সুরে কাউকে রাজাকার বলি। এখন আমাদের আসলে এই 55 বছরেও আমরা যদি বড় দুইটা দল স্বাধীনতার ঘোষককে কার অবদান কি সেইটাই যদি আমরা স্বীকার করতে বা মানে নিতে না পারিছি, এখন ওইসব কাউরে রাজাকার গালি দিয়ে এগুলোর কোনো যুক্তি নাই। এখন আমরা সবাই রাজাকার, যেহেতু রাজাকার শব্দের অর্থ স্বেচ্ছাসেবক, এখন আমরা সবাই রাজাকার। সেই রাজাকারটা কোন রাজাকার? আমরা সবাই এখন বাংলাদেশি রাজাকার। এখন কেউ পাকিস্তানি ভারতীয় রাজাকার না, এখন আমরা 20 কোটি মানুষ বাংলাদেশি রাজাকার, অর্থাৎ বাংলাদেশের স্বেচ্ছাসেবক, অর্থাৎ বাংলাদেশের সেবক। এখন আমরা বাংলাদেশি রাজাকার মানে আমরা বাংলাদেশের সেবক। এখন আমরা 20 কোটি মানুষ একসাথে মিলেমিশে বাংলাদেশটা সেবা করব। এখন আর কাউকে ওই রাজাকার বলে, কাউকে ওই মুক্তিযোদ্ধা বলে, কাউকে ভারতীয় বলে, কাউকে ওই পাকিস্তানি বলে এখন এই বিভাজনের আর সুযোগ নাই। এখন কাজ হলো দেশটাকে গড়া, সবাই মিলে দেশের উন্নয়ন করা, দেশের সেবা করা। প্রতিটা মানুষ, কোনো ওই জামাত, বিএনপি, আওয়ামী লীগ, মুসলিম লীগ এইগুলোর কোনো ধারি না। আমরা জানি সবাই আমরা বাংলাদেশি, আমরা এদেশের সন্তান। আমরা 20 কোটি মানুষ জীবন দিয়ে হলে এই দেশটাকে গড়ে উঠাবো। স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতা রক্ষা করা আরো কঠিন। এখন আপনাদের এই বড় দলগুলোর যেভাবে কার্যকলাপ, একজন আর একজনকে সহ্য করতে পারেন না, এতে এই দেশের স্বাধীনতা একসময় রক্ষা হবে কিনা, থাকবে কিনা, সেটা নিয়েও আপনাদের সন্দেহ আছে। আমাদের কাজ এখন সবাই মিলেমিশে দেশটাকে গড়া। আর ওই কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা, কে ভারতীয়, কে পাকিস্তানি, ভারত পাকিস্তান নাই। এখন আমরা একটা দেশ থেকে ভাগ হয়ে, একটা প্রদেশ ছিল এটা, সেই প্রদেশটা এখন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়েছে এবং এর বয়সও 55 বছর হয়ে গেছে। এখন আমরা কাউকে আর রাজাকার বলবো না, কাউকে শত্রু হিসেবে গালি দিব না রাজাকার বলে, কাউকে ভারতীয় বলবো না, পাকিস্তানি বলবো না। এখন আমরা 20 কোটি মানুষই বাংলাদেশি রাজাকার, অর্থাৎ বাংলাদেশি স্বেচ্ছাসেবক বা বাংলাদেশের সেবক। আমরা বাংলাদেশের সেবক হয়ে বাংলাদেশ নামক দেশটাকে সেবা করে এই দেশটাকে অনেক উন্নত করব। পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর আন্তর্জাতিক অঙ্গনে এই দেশেরকে আরো সম্মানী করে গড়ে তুলব। আমরা এইটাই এখন প্রতিজ্ঞাবদ্ধ হই। এখন আর আমাদের ওই পিছনে তাকানোর সময় নাই। এখন আর আমাদেরকে ওই 71-এর পরে জন্ম হয়েছে সেই সব মানুষকে আর রাজাকার বলার সুযোগ নাই, সেটা আমরা বলবও না। এখন আমাদের কাজ হলো সবাই মিলে দেশটাকে গড়ে তুলব। এবং আওয়ামী লীগের ভাইদের কাছে অনুরোধ, আপনারা জিয়াউর রহমানের যে অবদান সেটা মেনে নেবেন, আর বিএনপির ভাইদের কাছে অনুরোধ, আপনারা শেখ মুজিবের যে অবদান আছে সেটা মেনে নেবেন। আপনারা দুইজনকে সম্মান করা শিখেন। আর যাদেরকে আপনারা বিপক্ষের শক্তি বলেন, এই তাদেরকে এখন আর ওই বিপক্ষের শক্তি না ভেবে, সেই পক্ষই তো নাই, সেই দেশই তো নয়, এখন তো আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এইগুলো না বলে আপনারা জিয়ার অবদান স্বীকার করেন, শেখ মুজিবের অবদান স্বীকার করেন। বাংলাদেশ জামাতে ইসলাম যাদেরকে বলেন বিপক্ষের শক্তি, তারা এখন বরং মানুষের জন্য যে অবদান রাখতেছে, তাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, বিভিন্ন কিছু করে তারা জনগণের সেবা যতটা করতেছে, এরা বিদেশে টাকা পাচার করে না, এরা অন্যায় কাজ করে না, এরা ঘুষ দুর্নীতির সাথে জড়িত না, বরং এরা আরো আপনাদের দুই দলের চেয়ে বেশি জনসেবা করতেছে মানুষের জন্য। অতএব তাদেরকে আর ওই শত্রুতার সুরে রাজাকার বলার কোনো যুক্তি নাই। রাজাকার বলে কোনো শব্দ এদেশে নাই। এদেশে এখন রাজাকার শব্দ আছে, যেহেতু রাজাকার একটা শব্দ উর্দু ভাষার, উর্দুর বাংলা করলে ওটা হলো স্বেচ্ছাসেবক। এখন আমরা সবাই রাজাকার, সেটা হলো বাংলাদেশি রাজাকার। আমরা সবাই বাংলাদেশের স্বেচ্ছাসেবক বা বাংলাদেশের সেবক। এখন আমরা এই দেশটাকেই সেবা করে এগিয়ে নিয়ে যাব। আমাদের আর পিছনে ফিরে তাকানোর কোনো দরকার নাই। সামান্য একজন ঘোষক নিয়ে আপনারা 55 বছর মারামারি করতেছেন, এক জায়গা হয়ে কোনোদিন বলতে পারলেন না যে আমরা জিয়ার অবদান মেনে নিলাম আর আমরা শেখ মুজিবের অবদান মেনে নিলাম। যে যেটুক করছে তাদের অবদান তো সবার আছেই, অবশ্য কম বেশি হইতে পারে, কিন্তু সেইটা আমি মানবো না কেন? এই আওয়ামী লীগ ক্ষমতা আসলে বলে জিয়া রাজাকার, আর বিএনপি ক্ষমতা আসলে বলে শেখ মুজিব রাজাকার। এইসব ওই বিতর্ক, এইসব তর্ক বিতর্ক বাদ দিয়ে সবাই মিলে যার যার অবস্থানে সে রাজনীতি করেন, কোনো সমস্যা নেই, সহ অবস্থানের রাজনীতি করেন। এ দেশটা কোথায় গিয়ে দাঁড়াইছে এখন জানেন? একজন মানুষ যদি বিএনপি করে, আওয়ামী লীগের লোক বলে ও বিএনপির লোক, ওর সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, আত্মীয়তা করা যাবে না। কেউ যদি আওয়ামী লীগ করে, বিএনপির লোকজন বলে ও আওয়ামী লীগ করে, ওর মেয়ের ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেওয়া যাবে না, আমি দিব না, ওর সাথে কোনো আত্মীয়তাই করা যায় না। ও জামাতের লোক, ওর সাথে ও রাজাকার, ওর সাথে কোনো আত্মীয়তা নাই, সামাজিক বন্ধন তো তৈরি হবে না ওর সাথে। এইরকম আমরা বিভাজনের দিকে চলে গেছি। এই বিভাজনটা বাদ দিয়ে এই আন্তর্জাতিক এই প্রযুক্তির যুগে, এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই উন্নয়নের যুগে, এই
বিজ্ঞানের যুগে আপনারা ওইগুলো বাদ দিয়ে সবাই মিলে এই দেশটাকে গড়ে তোলেন, আমরা গড়ে তুলি, আমরা মারা যাব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই সুফল ভোগ করতে পারে। আমরা আর কাউকে রাজাকার, পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এগুলো না বলি, না বলে আসেন আমরা সবাই মিলেমিশে এই রাজনৈতিকভাবে সবাইকে রাজনীতির মাঠে এনে সহ অবস্থানের রাজনীতির পরিবেশ তৈরি করে সবাই যার যার রাজনীতি করুক, জাতীয় স্বার্থে সবাই আমরা এক থেকে আসেন দেশটাকে গড়ি। এই না হলে আমরা একদিন এই দেশটাকেও হারাতে পারি। আমরা আর এইভাবে চাই না যে বিভাজন করে একটা মানুষকে রাস্তায় পিটাই মারবেন, একটা মানুষকে তার বাড়িতে ঘুমোতে দেবেন না, একটা মানুষকে শত্রুতা করে সে বিরোধী দলের লোক, সরকারি দলের লোক, পুলিশ নিয়ে যে রাত 3টার সময় তার স্ত্রী কন্যা সন্তানের সামনে তাকে হ্যান্ডকাপ পরায় ধরে নিয়ে আসবেন, এই শত্রুতা করে, এইগুলো আমরা আর চাই না। আমরা চাই সহ অবস্থানের রাজনীতি। রাজনীতি ভারত করে না, ভারত পৃথিবীর হলো সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, সে দেশে রাজনীতি আছে, শত্রুতা বিরোধও আছে রাজনৈতিক দলগুলোর, কিন্তু জাতীয় স্বার্থে তারা যে কত এক আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি ছোট্ট 2টা উদাহরণ দিই। শেখ হাসিনা যখন পালায় ইন্ডিয়ায় চলে গেল, সরকারি নিয়ে এগুলো ধরে নিলাম, কিন্তু সেখানে যাওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রীর সর্বদলীয় বৈঠক ডাকিছে, কংগ্রেস বিরোধী দল, প্রধান বিরোধী দল, তারপর যত দল আছে ওখানে তো অনেক দল, সেই সর্বদলীয় বৈঠক ডাকিছে যে এই পরিস্থিতি কি করব। সর্বসম্মতভাবে সমস্ত দলের নেতারা বলছে না, তাকে আশ্রয় দিতে হবে। ঠিক সেইভাবে আশ্রয় দিয়েছে, বরং বিরোধী দলের নেতারা, ওই কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কংগ্রেসের সভাপতি ওই মল্লিকার্জুন খাড়গে, তারপরে বিজেপির সভাপতি জেপি নাড্ডা, ওই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ওই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারপরে কংগ্রেসের বড় নেতা শশী থারুর, এরা সবাই বলছে না, সে আমাদের বন্ধু, যেভাবে সে আমাদের সাথে মিলেমিশে চলতো, এই আমাদের পাশের রাষ্ট্র, আমরাই তাদেরকে স্বাধীন করে দিয়েছি সহযোগিতা করে, এখন সেই বিপদে পড়ছে শেখ মুজিবের মেয়ে, তাকে রাখতে হবে। সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে এই যে এখনো সে আছে। তা এটা হলো রাষ্ট্র। কোনো বড় সংকট তৈরি হলে সর্বদলীয় বৈঠক করে তারপরে সিদ্ধান্ত নেয়। আর আমাদের এখানে কি অবস্থা, সরকারি দলের মুখ বিরোধী দলে দেখে না, বিরোধী দলের মুখ সরকার দেখে না, দেখার সুযোগও নয়। রাত দিন তারা পুলিশ দিয়ে দাবড়ের উপর রাখছেন, তারা পাবেন কোথায় খুঁজে? তো এই কালচার আর চলবে না। সহ অবস্থানের রাজনীতি করতে হবে, আন্তর্জাতিক বিশ্বের সব দেশের মতো করে এদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তারপর আর একটা উদাহরণ দিই, এই আপনার সে পাকিস্তানের সাথে যুদ্ধ বেঁধে গেল, যুদ্ধ যেদিন হামলা করবে পাকিস্তানে, সেই দিনও এরকম সর্বদলীয় বৈঠক ডাকছে। সর্বদলীয় বৈঠক ডাকে সমস্ত দলের অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে, সবার সমর্থন নিয়ে তারপরে যে হামলা করেছে। দেখেন তাদের জাতীয়তা, দেখেন তাদের ওই জাতীয় স্বার্থে কিভাবে এক হয়ে যায়, কোনো রাজনৈতিক বিরোধ তখন আর থাকে না। তা আমরাও জাতীয় স্বার্থে সবাই মিলেমিশে চলবো, এইভাবে জাতীয় স্বার্থে বড় বড় সিদ্ধান্ত সবাইকে নিয়ে করব, যেটা অতীতের কোনো সরকার করে নাই, সে নিজেই সব কিছু করে। এই রকম ভুল যেন বর্তমান সরকার না করে, কারণ এরা এত শিক্ষা পাইছে অতীতে বিভিন্ন সময়ে। আশা করি সেই শিক্ষায় শিক্ষিত হয়ে এখন থেকে ভালোভাবে চলবে এবং জাতীয় স্বার্থে সবাইকে সাথে নিয়ে চলবে। আর সবাইকে সাথে নিয়ে চললে এই দেশটাকে আমরা অনেক দূরে নিয়ে যেতে পারবো। আমাদের দেশে 20 কোটি জনবল আছে, 20 কোটি মানুষের 40 কোটি সাহসী হাত আছে। এই রকম সাহসী জাতি, এই রকম সাহসী মানুষ, যেটা তারা মুক্তিযুদ্ধের সময় দেখাচ্ছে, এরকম সারা বিশ্বে আছে কিনা সন্দেহ। তো এই সাহসী জাতিকে যদি আমরা একেবারে পৃথিবীতে সবচেয়ে নিচু পর্যায়ে রেখে দিই, তা এইটাকে আর মানে নেওয়া যায়? বর্তমান যুগে, বর্তমান সময়ে, এই বর্তমান জেনজিদের যুগে এইগুলো আর কেউ মানবে না। আপনারা মুরব্বী যেসব নেতারা আছেন, যাদেরকে আমরা শ্রদ্ধা করি, আপনারা জাতীয় পর্যায়ে সবাইকে নিয়ে একসাথে বসে এ দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য জাতীয় ঐক্যমত্য তৈরি করে, সহ অবস্থানের রাজনীতির পরিবেশ তৈরি করে আপনারা এগিয়ে যান। এদেশের 20 কোটি সাধারণ জনগণ যারা অনেক ভালো মানুষ, এই ভালো মানুষগুলোর সাপোর্ট আপনারা পাবেন, পেয়ে আপনারাও অনেক দূরে এগিয়ে যেতেন। সারা বিশ্বের দরবারে, আন্তর্জাতিক অঙ্গনে আপনারা সম্মান নিয়ে থাকতে পারবেন। আমরা এটাই চাই। এ দেশের ভালো চায় না এরকম কোনো মানুষ কোনো দেশে নাই, আমরাও তাই। কিন্তু আপনারা মানুষকে বিভ্রান্ত করে, দেশবাসীকে বিভ্রান্ত করে, ওই রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে আপনারা আর কিছু করেন না। এতে দেশের ক্ষতি হবে, এ দেশের 20 কোটি মানুষ কষ্ট পাবে।